হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে সপ্তম শ্রেণীর ষষ্ঠ চ্যাপ্টার থেকে সাজেশন নিয়ে আলোচনা করব। এই ভিডিওর জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন, তাই জন্য এই ভিডিওটি আনা। চলো শুরু করা যাক। প্রথমেই আসি সেটা হলো আমি বইয়ের শেষের দিক থেকে সামনের দিকে ক্রমশ এগোবো, এই চ্যাপ্টারের শেষের দিক থেকে সামনের দিকে ক্রমশ এগোবো কি সাজেশান আসতে পারে সেটার উপর ভিত্তি করে। আর প্রশ্নের পাশে মার্কস লেখা থাকবে, ক নম্বরের জন্য এটা আসতে পারে। প্রথমটা হলো একটা সামুদ্রিক মাছকে নদীর জলে রাখলে কি পরিবর্তন হবে। দেখো, একটা সামুদ্রিক মাছ, সমুদ্রের মাছ মানে কি, তার দেহের ঘনত্ব অনেকটা বেশি। তার ধরো এই মাছের দেহ কি অনেক বেশি ঘন, তাই তো? তাহলে মাছের দেহটা ঘন, যেখানে রাখা হচ্ছে সেই জলটা কি অনেক লঘু। অভিস্রবণ কোন দিক থেকে কোন দিকে হয়? লঘু ঘনত্ব থেকে বেশিতে হয়, কম থেকে বেশিতে হয়। তখন কি হবে? এইখান থেকে জল ওর দেহে প্রবেশ করবে, ঠিক আছে? তখন এই মাছটা কি হয়ে যাবে? ক্রমশ এরকম ফুলে যাবে, এবং এইভাবে ফুলে যেতে যেতে যদি বেশিক্ষণ রাখা হয় সে মারাও যাবে, ঠিক আছে? তাহলে একটা সামুদ্রিক মাছকে নদীর জলে রাখলে সেই মাছটা ক্রমশ ফুলে যেতে থাকে। আচ্ছা, এটা কীরকম? ধরো তুমি একটা কিশমিশকে যদি জলে রাখো, এমনি জলে রাখো, সারা রাত ভিজতে দিলে দেখবে সকালে উঠে যে কিশমিশটা ফুলে গেছে, ঠিক সেই রকম। পরের প্রশ্ন হলো, একটা নদীর জলের মাছকে যদি সমুদ্রের জলে রাখা হয় কি পরিবর্তন হবে? নদীর জল মানে কি, নদীর জলের মাছ মানে কি, সেটা হলো লঘু ঘনত্ব, তাই তো? এটা হলো লঘু। যে জলে রাখা হয়েছে সেই জলও আছে, সমুদ্রের জল মানে কি, তাতে লবণও আছে, তাই তো? তাহলে অভিস্রবণ কোন দিক থেকে কোন দিকে হয়? কম ঘনত্ব থেকে বেশিতে। তাহলে এই মাছ থেকে জল বেরিয়ে যাবে, গিয়ে কি হবে? এই মাছটা কুঞ্চিত হয়ে যাবে, এবং বেশিক্ষণ যদি এরমভাবে রাখা হয় মাছটা মারা যাবে শুকিয়ে গিয়ে, কারণ দেহের কোষ থেকে সমস্ত জল বেরিয়ে যাবে। তাহলে মাছটা কি হয়ে যাবে? কুঞ্চিত হয়ে যাবে। এই মাছটা কি হয়ে যাচ্ছিল? ফুলে যাচ্ছিল, এই মাছটা কুঞ্চিত হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা হয়তো জানো যে শাকের মধ্যে, যখন শাক রান্না করা হয় সেই শাকের মধ্যেও নুন দিলে কিন্তু শাক কমে আসে। কেন বলো তো? শাক থেকে জল বেরিয়ে যায়, নুন দেওয়ার সাথে সাথে শাক থেকে প্রচুর পরিমাণ জল বার হতে থাকে, তখন সেই শাকের পরিমাণ কিন্তু কমে আসে। এই ব্যাপারটাও এইখানেই হচ্ছে। তারপর একটা শূন্যস্থান আছে। আচ্ছা, এইগুলো সব 2 মার্কসে আসতে পারে। এইটা হলো শূন্যস্থান। ড্যাশ জলের মাছ লঘুমূত্র ত্যাগ করে। লঘুমূত্র তার মানে কি হবে? নদীর জলের মাছ, ঠিক আছে? তারপর হলো, বা মিষ্টি জলের মাছও লিখতে পারো, যেটা হোক একই ব্যাপার। তারপর একটা প্রশ্ন আছে, সেটা হলো সামুদ্রিক মাছের কী ভাবে শরীরের লবণের ভারসাম্য করে? সামুদ্রিক মাছেরা কি করে? দেখো, যেহেতু সমুদ্রে থাকছে, সমুদ্রের জলে অনেক লবণ বেশি, তাই ওরা যখন ফুলকার মাধ্যমে অক্সিজেন নেয়, তার ফলে শরীরের বেশ কিছুটা লবণ ওরা না চাইতেও প্রবেশ করে। তখন সেই অতিরিক্ত লবণটা ওদের শরীর থেকে বের করার প্রয়োজন হয়। এরা ফুলকার মাধ্যমে অতিরিক্ত লবণ বার করে দেয়। এরা যে মূত্র ত্যাগ করে সেই মূত্র অনেক ঘন হয়, তার মানে কি, শরীর থেকে এরা জলের বেরিয়ে যাওয়াটাকে নিয়ন্ত্রণ করে, শরীর থেকে যাতে জল বেশি বেরিয়ে না যায়। এবার তোমরা বলতে পারো, ওরা তো জলেই থাকে, তাহলে জল বেশি বেরিয়ে না যাওয়ার এই কথাটা কেন আসছে? ওরা সমুদ্রের জলেই তো থাকে, কিন্তু কথা হলো সেই জলটা লবণাক্ত বা নোনা। সেই জল যদি ওদের শরীরে বেশি ঢোকে কোষের ক্ষতি হতে পারে। সেই জন্য ওদের শরীরে যে ওরা যখন জলটা নেয়, সমুদ্রের জলটা নেয়, তখন কি করে? অতিরিক্ত লবণটা বার করে একটা নর্মাল লেভেলে লবণ আছে এরকমভাবে জলটা নেয়। সেই জন্য সেই জলটা অতিরিক্ত বার করে দিতে চায় না। তাই এরা কী করে? একটা হলো ফুলকার মধ্যে ক্লোরাইড কোষ থাকে। কি থাকে? ফুলকার মধ্যে ক্লোরাইড কোষ, সেটার মাধ্যমে অতিরিক্ত লবণ বার করে দেয়। দ্বিতীয় হলো এরা ঘন মূত্র ত্যাগ করে, যাতে শরীর থেকে বেশি জল বেরিয়ে না যায়। তারপর হলো ORS কি? ORS এর পুরো নামটা খুব ভালো করে পড়বে, আসে ওরাল রিহাইড্রেশন সলিউশন। তাহলে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল মানে হলো যেটা খাওয়া হচ্ছে, রিহাইড্রেশন শরীর থেকে জল বেরিয়ে গেলে এটা খাওয়া হয় যাতে শরীরে আবার জল ফিরে আসে, সলিউশন। এটা কিনতেও পাওয়া যায় ওষুধের দোকানে। এছাড়াও এটা তুমি বাড়িতে বানাতে পারো। 1 গ্লাস জলে
2-3 চামচ চিনি দিলে এবং একটা চিমটির বেশি মানে ধরো তোমার 1/4 টিস্পুন নুন দিলে ভালো করে গুললে সেইটাই ওআরএসে পরিণত হয়। ওআরএসকে কখন ব্যবহার করা হয়? যখন কোনো প্রাণীর শরীরে জলের অভাব হয়, জল কমে যায়, মানে শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়, ডিহাইড্রেটেড মানে জল বেরিয়ে গেছে শরীর থেকে অতিরিক্ত, সেই সময় খাওয়ানো হয়। তারপর হলো মানুষের শরীরে জল ও নুনের অভাবে কি হয়? আচ্ছা, একজন মানুষ যখন অনেকক্ষণ ধরো রোদে আছে বা খুব বেশি পরিমাণ ঘামছে, তখন তার শরীরে ঘাম হচ্ছে, ঘাম মানে কি জলও বেরিয়ে যাচ্ছে, জলের সাথে নুনও বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেই ব্যক্তি অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে, সেইটাকে বলে সানস্ট্রোক। ঠিক আছে, তখন কি করণীয়? তখন করণীয় কি? তখন তাকে শুইয়ে দেওয়া উচিত, তার গায়ের যদি খুব টাইট জামা কাপড় থাকে সেগুলোকে একটু আলগা করে দেওয়া উচিত, আর তাকে ঠান্ডা জল মুখে ঘাড়ে মানে দেওয়া উচিত এবং খাওয়ানো উচিত। তখন তার শরীরে আস্তে আস্তে মানে তার জ্ঞান ফিরে আসে। এবার তাকে সুস্থ করার জন্য ওআরএস খাওয়াতে হবে, ওরাল রিহাইড্রেশন সলিউশন। তাহলে এইটা 1+1-এ আসতে পারে। ওআরএস কি? এটা 1 মার্কসের জন্য আসতে পারে। সামুদ্রিক মাছেরা কীভাবে শরীরে লবণের ভারসাম্য করে, এটা 2 মার্কসে আসতে পারে, এটা 1 মার্কসে আসতে পারে। ঠিক আছে, পরের প্রশ্নে আসি, সেটা হলো অঙ্কুরোদ্গমের শর্তগুলি কি? এটা মোটামুটি 2 মার্কসে আসে, ভালো করে লিখবে। আমি যেরমভাবে বলে দিয়েছি যে তোমাদের বাহ্যিক শর্ত, অভ্যন্তরীণ শর্ত এরমভাবে লিখবে, তার মধ্যে ভাগগুলো লিখতে হবে। ছোলা বীজে দেখা যায় ড্যাশ জাতীয় অঙ্কুরোদ্গম। ছোলা বীজে মৃদবর্তী অঙ্কুরোদ্গম দেখা যায়, এটা 1 মার্কসের। তারপর প্রশ্ন হলো মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায় তেঁতুল বীজে। তারপর হলো জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় ড্যাশ উদ্ভিদে, হ্যালোফাইট জাতীয় উদ্ভিদে। তারপর বলেছে বীজের অঙ্কুরোদ্গমে ব্যাপনের একটা ভূমিকা এবং অভিস্রবণের একটা ভূমিকা লিখতে হবে, 1+1 থাকে। আচ্ছা, বীজ যে অক্সিজেনটা বাইরে থেকে নিচ্ছে সেটা ব্যাপন প্রক্রিয়াতে নেয়, আর অভিস্রবণ কি? বীজ যখন বাইরে থেকে জল টেনে নেয়, বীজটা অনেক বেশি ঘন, বাইরের জলটা লঘু, লঘু থেকে ঘনতে জলের অনুপ্রবেশ করছে, এটা হলো অভিস্রবণ। তাহলে বীজ যে জল শোষণ করে সেটা অভিস্রবণ প্রক্রিয়ায় করে, বীজ যে অক্সিজেন টেনে নেয় সেটা হলো তোমার ব্যাপন প্রক্রিয়ায় নেয়। তারপর হলো অভিস্রবণ চাপ কি? এটা তোমরা সবাই জানো, যদি না দেখে থাকো প্লিজ গিয়ে অভিস্রবণের চ্যাপ্টারে দেখে নাও, এবং এই অভিস্রবণ চাপ কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তারপর হলো ফেরোমন কি? এটাও তোমরা জানো, আমি ব্যাপনের চ্যাপ্টারে ডিটেলস বলে দিয়েছি। এর পরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সাপ কেন প্রায় জিভ বার করে বা জেকবসন অর্গান কি? এটা খুব ভালো করে তোমাদের বইতে লেখা আছে, আমি এখানে রিপিট করছি না, কারণ এই সংক্রান্ত ভিডিও অলরেডি করা আছে, রিপিট করলে ভিডিও খুব বড় হয়ে যাবে। ঠিক আছে, এই উত্তর তোমরা জানো, বইতে খুব ডিটেলস দেওয়া আছে, আমার ভিডিও যদি তুমি দেখে নাও ব্যাপনের ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। তারপর হলো ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য, এটা আমি ছোট করে বলে দিই। ব্যাপনের ক্ষেত্রে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব ঘটে ব্যাপন প্রক্রিয়া, আর অভিস্রবণে লঘু ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দ্রবণে ঘটে। ব্যাপনে কোনো রকম অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য পর্দার প্রয়োজন নেই, অভিস্রবণের ক্ষেত্রে অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য জাতীয় পর্দা আবশ্যক। তারপর হলো ইতর পরাগযোগ দেখা যায় ড্যাশ উদ্ভিদের ফুলে, যে কোনো ইতর পরাগযোগ হয় লিখে দেবে, যেমন আমি ধরো লিখছি কুমড়ো গাছে। ঠিক আছে, তারপর হলো একটা যৌগিক ফল হলো ড্যাশ, একটা যৌগিক ফল হলো কাঁঠাল। তারপর বলেছে ড্যাশ হলো একটা গুচ্ছিত ফল, গুচ্ছিত ফল কি? আতা হলো একটা গুচ্ছিত ফল। শস্য দেখা যায় ড্যাশ বীজে, যে কোনো ক্ষেত্রে লিখে দেবে, ধান, গম, ভুট্টা, যা খুশি লিখে দেবে। আমের ড্যাশ অংশটি আমরা খাই, আমের মধ্যস্থকটা আমরা খাই। তারপর বলছে পাতার রং সবুজ হয় কিন্তু পাপড়ির রং রঙিন হয় কেন? এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এইটা একজন সাবস্ক্রাইবারও আমাকে প্রশ্ন করেছিলেন, সেই জন্য বলি। দেখো, সবার আগে জানতে হবে যে আমরা কোন রং কেন দেখি। ধরো তোমরা যেই বোর্ডটা সাদা দেখছো, তার মানে কি বলো তো? যে আলোটা আসছে সেই আলোর সবসময় কি হয়? আলো 7টা রঙের মিশ্রণ, মানে বে, নি, আ, সহ, কলা, এই সবকটার মিশ্রণ হলো সাদা হয়, সবকটা সম পরিমাণ মেশালে। তাহলে এই বোর্ডটা কী করছে? যে রঙেরই আলো আসছে না কেন সেটাকে প্রতিফলিত করে দিচ্ছে। প্রতিফলিত মানে কি? এটা বোর্ড, এরম আলো আসছে এরকমভাবে প্রতিফলিত করে দিচ্ছে। ঠিক আছে, এবার ধরো এইখানে ধরো তোমাদের চোখ আছে, তাই তোমরা এই আলোগুলো এইটাকে সাদা দেখছো, ব্যাপারটা বুঝছো? যে আলো আসে সেই আলোটা যেটাকেই বিচ্ছুরিত করে দেয় সেইটাই আমরা দেখি। ঠিক আছে, তারপরে এই নীল কালিটাকে নীল কেন দেখছো? কারণ
এইখানে যে আলোটা আসছে সেইখানে এই যে অংশটা মানে নীল আলোর ওয়েভলেন্থটাই এখানে অ্যাবজর্ব হচ্ছে না, বাকি সবটা হচ্ছে। যেটা অ্যাবজর্ব হয় না মানে যেটা শোষিত হয় না, যেটা সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে যাচ্ছে, সেটাই আমরা দেখতে পাই। তাহলে পাতাকে আমরা কেন সবুজ দেখাই? কারণ যখন সূর্যালোক আসে, সূর্যালোক সাধারণত কি, সূর্যালোক 7টা বর্ণ 7টা রং আছে সূর্যালোকের, বেনিয়া সহকলা। এই বেনিয়া সহকলার এই পাতা মানে উদ্ভিদের পাতা এই যে সবুজ ছাড়া বাকি সবকটা রঙকে শোষণ করে নেয়, কিন্তু সবুজটাই প্রতিফলিত করে দেয়। সেই জন্য সেই আলোর যে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গটা আমাদের চোখে আসে, আমরা সেই তরঙ্গ দৈর্ঘ্যটা চিনতে পারি, সেজন্য সেটাকে সবুজ দেখায়। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো এটা কেন হচ্ছে? এটা কারণ পাতার মধ্যে থাকছে ক্লোরোফিল, যেটা এইটা হতে সাহায্য করে। পাপড়ি রঙিন হয় কেন? এবার দেখো পাপড়িতেও সব মানে ফুলেও আলো পড়ছে, তখন কি হচ্ছে, ধরো কোনো ফুল লাল, সেটা লাল বর্ণের তরঙ্গকে বিচ্ছুরিত করে দিচ্ছে, বাকিগুলোকে শোষণ করে নিচ্ছে, তাই ফুলটাকে আমরা লাল দেখছি। ঠিক আছে, ধরো কোনো ফুল নীল, তাহলে নীলটাকে প্রতিফলিত করে দিচ্ছে, বাকিগুলোকে শোষণ করে নিচ্ছে, বাকি রঙগুলোকে মানে বেনিয়া সহকলার বাকি রঙগুলোকে শোষণ করে নিচ্ছে, নীলটাকে বিচ্ছুরিত করে দিচ্ছে, তাই সেই ফুলটাকে নীল দেখছি। ঠিক আছে, তারপর হলো ফুলের ড্যাশ পরে ফলে ও ড্যাশ বীজে পরিণত হয়, মানে নিষেকের পরে ফুলের ড্যাশটা ফলে পরিণত হয় আর ফুলের ড্যাশ বীজে পরিণত হয়। ফলে পরিণত হয় কি ডিম্বাশয়, আর বীজে পরিণত হয় হলো ডিম্বক। পরের যে প্রশ্ন সেটা হলো একটা পরিবর্তিত পত্রের নাম ও কাজ লেখো, মানে যে পত্রটা পরিবর্তিত হয়ে গেছে, যেমন মটরের পত্রাকর্ষ, সেটা হলো একটা পরিবর্তিত পত্র। এর কাজ কি? উদ্ভিদকে ওপর দিকে উঠতে সাহায্য করে। তারপর হলো ড্যাশ হলো একটা একক পত্র, অশ্বত্থ গাছের পাতা, জবা পাতা, যেটাও তোমরা লিখতে পারো, জবা পাতা লিখতে হবে। ঠিক আছে, অশ্বত্থ, এগুলো হলো একক পাতা। ড্যাশ পাতা যৌগিক পত্রের উদাহরণ, তেঁতুল পাতা, সজনে পাতা। তারপর হলো পত্রফলকের প্রধান কাজ কি? পত্রফলকের প্রধান কাজ হলো খাদ্য তৈরি করা। তারপর হলো সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় জবা পাতা, কলা পাতা, অশ্বত্থ পাতায়। এটা হলো কলা পাতাতে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। তারপর হলো কি প্রকার কাণ্ড, কোনটা কি প্রকার কাণ্ড সেটা উল্লেখ করতে হবে। বেলের শাখা কণ্টক, এটা হলো পরিবর্তিত বায়বীয় কাণ্ড, মানে বায়ুতেই রয়েছে কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। কচুরিপানার খর্বধাবক, এটা হলো বায়বীয় এটা হলো পরিবর্তিত অর্ধবায়বীয় কাণ্ড, এটা হলো পরিবর্তিত অর্ধবায়বীয় কাণ্ড। আর এখানে হলো আলু, এটা হলো পরিবর্তিত স্ফীতকন্দ। এরপরের প্রশ্ন হলো উদ্ভিদের কাণ্ডের প্রকৃতি সাপেক্ষে কাণ্ড কয় প্রকার ও কি কি? এটা হলো 3 প্রকার, বৃক্ষ, গুল্ম আর বিরুৎ। উদাহরণ দিতে হবে প্রত্যেকটার একটা করে। তারপরের প্রশ্ন হলো কাণ্ডে শাখা বা পাতা বার হয় ড্যাশ থেকে, এটা হবে পর্ব থেকে। তারপর বলেছে কোন গাছের মূলে বাস করে, এইগুলো লেখো। রাইজোবিয়াম বাস করে শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে। যেমন লিখে দেবে মটর। তারপর বলেছে মাইকোরাইজা থাকে হলো পাইন গাছের মূলে। তারপরে বলেছে বংশবিস্তার করে কোন মূল? পাথরকুচির যে পত্রমূল সেটা বংশবিস্তার করে। অস্থানিক মূল কাকে বলে? এটা তোমরা সবাই জানো অস্থানিক মূল কাকে বলে, বইতেও লেখা আছে। কোথায় দেখা যায় অস্থানিক মূল যখন লিখবে তখন কিন্তু এর উদাহরণ দিয়ে দিতে হবে। এরপরের যে প্রশ্ন হলো সেটা হলো একটা স্থানিক মূলের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি দেখাও। মূলত্র, বর্ধনশীল, মূলরোমঞ্চল, স্থায়ী অঞ্চল। আচ্ছা, এক্ষেত্রে যে 4টেই দেবে এরকম নয়, হয়তো যে কোনো দুটো বলতে পারে, বর্ধনশীল আর মূলত্র আর মূলরোম, এই দুটো অঞ্চলও দেখাতে হতে পারে, কিন্তু ছবিটা তোমাদের গোটা আঁকতে হবে। সেজন্য এটা 2+1-এ আসতে পারে বা 2+2-তেও আসতে পারে, এটা ভালো করে পড়ে রাখবে। তারপর বলেছে মূলরোম অঞ্চলের কাজ কি? মূলরোম অঞ্চলের কাজ হলো উদ্ভিদ জল শোষণে সাহায্য করে এই মূলরোম অঞ্চল।
আচ্ছা, এই মূলরুমগুলো কী প্রকার হয় বলে রাখি, বেশিরভাগ এককোষী হয় মূলরুমগুলো, এটাও জেনে রাখবে। তারপর বলেছে ভেলামিন দেখা যায় ড্যাশ উদ্ভিদের মূলে। যে উদ্ভিদগুলো বাতাস থেকে জলীয় বাষ্প টেনে নেয় তাদের ভেলামিন দেখা যায়, যেমন অর্কিড, রাসনা এদের। তারপর বলেছে বিটপ কি, এটা তোমরা সবাই জানো। তারপর বলেছে লাইকেন কি, এটাও তোমাদের বইতে আছে। এটা একটা মিথজীবিতা, এই কথাটা কিন্তু লাইকেনের ক্ষেত্রে উল্লেখ করতে হবে, মানে এটা শৈবাল আর ছত্রাকের যে মিথজীবিতা এই কথাটা উল্লেখ করতে হবে। তাহলে মোটামুটি এই প্রশ্নগুলো থেকেই রিপিটেটিভলি প্রশ্ন আসে। আশা করি যে তোমরা এখান থেকেই কমন পাবে। তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো প্লিজ, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।